ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোনো অনলাইনে ইতিমধ্যে এসেছে। সবকিছু মিলে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি পরাজিত হয়ে গেলেন? চলে সবগুলো খবর একসাথে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই আমি বলছিলাম যে ইন্ডিয়া যত বড়ই গণতান্ত্রিক দেশ হোক না কেন, যত বড়ই দেশ হোক না কেন, যত বড় অর্থনীতি দেশ হোক না কেন, ইন্ডিয়ার পাশের দেশ মানে ইন্ডিয়ার পূর্বে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, এটাই হচ্ছে ইন্ডিয়ার সব থেকে অস্বস্তির কারণ। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে, এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায়। বাংলাদেশ সরকারের বিজয়, বাংলাদেশ সরকারের ধৈর্যের সুফল। নানান ষড়যন্ত্র উপেক্ষা করে ঠান্ডা মাথায় সরকার পরিস্থিতি মোকাবেলা করে চিরশত্রু বা গোপন শত্রুরও স্বীকৃতি পাচ্ছে। কেন্দ্রীয় বিজেপি শুভেন্দুকে পাত্তাও দিচ্ছে না, সময়ও দিচ্ছে না। আর শুভেন্দুর এখন যা মানসিক অবস্থা, ওকে অবিলম্বে রাঁচি নিয়ে গিয়ে ইলেকট্রিক শক না দিলে ওর আগামী দিনের পরিস্থিতি আরো করুণ হবে। আপনারা যারা বাইক নিতে যান, আপনাদেরও বলবো সাবধানে যাবেন, আপনাদের কামড়ে টামড়ে দিতে পারে। শুভেন্দুর বাবা, শুভেন্দুর 2 ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন, তারপরে বোঝা যাবে কত জল, মানে কত ধানে কত চাল। চারপাশ থেকে বহুমুখী চাপ আসছে, কিভাবে সামাল দেবে ভারত? ভারতকে বাদ দিয়ে নয়া পরিকল্পনা ঢাকার চিন্তার ভাঁজ দিল্লি। হাসিনাকে রেখেই এগোবে ভারত, যা হতে যাচ্ছে। বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত ভারতের শিলিগুড়ির হোটেল মালিকদের। যত দূরে সরে যাচ্ছে ভারত, ততই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান। দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল, মাল খালাস হয়ে গেল। কি মাল বলছি না, দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে। এখন বিষয়টা হলো, চীন পাকিস্তান এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্য ইউনূস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। মধ্যপ্রাচ্য বোঝেন, আরব রাজ্যগুলো। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে একটা শিপ চট্টগ্রাম বন্দরে ভিড়ে গত 13ই নভেম্বর। বাংলাদেশে অবস্থানকারী পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ মারুফ যখন এই পোস্ট করেন, তারপর থেকে পুরোপুরি ইন্ডিয়ান মিডিয়াতে চাউর হয়ে যায় সেই খবর, এবং আজকের দিন পর্যন্ত ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে শুরু করে এন্টায়ার ইন্ডিয়ার সিকিউরিটি সিস্টেম পর্যন্ত নড়ে চড়ে বসেছে। কেন ভারত ভয় পাচ্ছে এবং ভারতের ভয়ের পেছনের কারণগুলো কি? पाकिस्तान हमेशा बांग्लादेश के साथ है कि किस तरह अटॉमिक को लेके चलना है। अगर कल को कोई अटैक करता है इंडिया बांग्लादेश पे, तो पाकिस्तान पहला होगा कि जाके जो है ना उसको रोके। हम इसीलिए जो है ना दोनों मिलके अटॉमिक बम बना रहे हैं कि 2 मिलके एक ही खोपड़ी को तोड़ेंगे इंडिया की, ठीक है? तो ये हमारे लिए अच्छा होगा। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রকম একটি ছবি ভাইরাল হয়েছে। দর্শক, শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে, কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, ডক্টর মোহাম্মদ ইউনূসের এক হুঙ্কারে কিন্তু ভারত একেবারে শেষ হয়ে গিয়েছে। এজন্য ভারত মাপ চেয়ে সারতে পারছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লজ্জিত হিসেবে ঘোষণা করে দিয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারবেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস শাস্তাগুলো ভারতকে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর হতে চলেছে, আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্যতম বড় ও ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয় বাংলাদেশ। 16 বছরের আওয়ামী দুঃশাসনে ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হলেও প্রকাশ করার সুযোগ ছিল না। তাই আওয়ামী সরকারকে উৎখাতের পর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিরোধিতা এখন তুঙ্গে। কিন্তু যত দূরে সরে যাচ্ছে ভারত, ততই বাংলাদেশের কাছে আসছে পাকিস্তান। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে।
ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম দুই দেশ ভারত ও বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে শীতলতম অধ্যায় পার করছে। তবে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে গত ১.৫ দশক ধরে। ২০১১ সালের ৭ জানুয়ারির এক শীতের সকাল বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুটি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ১৪ বছর বয়সী কিশোরী ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। সেই ছবি আজও ভোলেনি বাংলাদেশ। সেদিন থেকেই ভারতের আধিপত্য বিরোধী বীজ বপন হয় বাংলাদেশের মানুষের মনে। সেই বীজে অঙ্কুর হয় ফেলানি হত্যার বিচারহীনতা, নিরবিচ্ছিন্ন সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন ইস্যু, ট্রানজিট ইস্যু, সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরিতে ভারতের উস্কানি, বাণিজ্যে ভারসাম্যহীনতা ও দেশবিরোধী নানা চুক্তির মাধ্যমে। সবশেষ শেখ হাসিনার পতনের পর তাকে ভারতে মর্যাদার সাথে আশ্রয় দেয়া এবং তার পক্ষে বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা, কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যু তৈরি, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও হাইকমিশনে বিশৃঙ্খলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। আর ভারতের দাদাগিরির মনোভাবের কারণে ভারত বাংলাদেশিদের কাছ থেকে যতটাই দূরে সরছে, ঠিক ততটাই কাছে আসছে পাকিস্তান। গত ১ দশকে পাকিস্তানের নতুন প্রজন্ম ও রাজনীতিকদের মধ্যে বাংলাদেশ ইস্যুতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী পাকিস্তানের নতুন প্রজন্ম। সোশ্যাল মিডিয়া থেকে পাকিস্তানের রাজনীতির আঙিনা সর্বত্রই বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী দেশটি। শুধু মুখে নয়, কাজেও করে দেখাচ্ছে পাকিস্তান। বহু পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর নানা বিষয়ে ভিডিও তৈরি করে পাকিস্তানের মানুষের মনে বাংলাদেশ নিয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে কাজ করছে। আন্তরিকতা দেখা যাচ্ছে পাকিস্তানের তারকাদের মধ্যেও। সদ্য আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টে ১.৫ ঘন্টার গান গাওয়ার কথা থাকলেও বাংলাদেশি দর্শক শ্রোতাদের টানা ৩ ঘন্টা গান শুনিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানের আতিফ আসলাম। একই সাথে রাজনৈতিকভাবে সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, স্বাধীনতার পর প্রথম সরাসরি জাহাজে করে বাণিজ্য ইত্যাদি উল্লেখযোগ্য। তবে পাকিস্তান আরো আগে থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী ছিল, কিন্তু ভারতের প্রভাব বলয়ে থাকা শেখ হাসিনা সরকারের কারণে তা সম্ভব হয়নি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্যই লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত ২৯ সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। পাকিস্তান শিক্ষা, চিকিৎসা, কৃষি, টেক্সটাইল, মেশিনারিজ ও পর্যটন খাতে বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী। যেসব বিষয়ে বাংলাদেশের রয়েছে বেশ উল্লেখযোগ্য পরিমাণের ভারত নির্ভরতা। তাই দুই দেশের নতুন প্রজন্মের মতামত পুরনো শত্রুতার মীমাংসা করে পাকিস্তানের সাথে বাণিজ্যিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সহজ করে এগিয়ে যাওয়া উচিত। দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে ২৫,০০০ টন চিনি কিনেছে বাংলাদেশ। এতেই ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ। আর এক্ষেত্রে বিকল্প দেশ হতে পারে পাকিস্তান সহ অন্য আরো দেশ। আর এতেই বড় ধরনের চিন্তা ও উদ্বেগে পড়েছে নয়াদিল্লি, কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন নির্ভরশীল ছিল ভারতের উপরেই। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম India.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের চিনি আমদানির পর দেশটি এখন আলু এবং পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে। এর ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। India.com বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচারের কারণে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে তার আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় বাংলাদেশ। তবে পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় বাংলাদেশে। তবে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করেছে বলে জানা গেছে। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ২০২৩-২৪ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির প্রায় ৭.24 লাখ টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরে এই রপ্তানির পরিমাণ ছিল ৬.৭১ লাখ টন। ঐতিহ্যগতভাবে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং ভারতের বস্ত্র ও কৃষি রপ্তানির মূল বাজার হিসেবে কাজ করে বাংলাদেশ। বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি ২০১০-১১ সালে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২১-২২ সালে ১৬.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
তবে বাংলাদেশে হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে বাণিজ্য কমে গেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে এবং এটা দেশের বাণিজ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যেই জানিয়েছে। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও আলোচনা হয়েছে। ইন্ডিয়া.কম বলছে, ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসেবে জার্মানি, মিশর, চীন এবং স্পেন থেকে এই আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। একই সঙ্গে চীন, পাকিস্তান এবং তুরস্ক থেকেও পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে বলে মনে করছে দেশটি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেছেন, বিটিটিসি আলু ও পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল করতে বিকল্প উৎস চিহ্নিত করেছে। আমরা আমদানিকারকদের এই বিকল্পগুলো বিবেচনা করার আহ্বান জানাবো। বাংলাদেশ কেন এই পদক্ষেপ নিচ্ছে সেটিও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। এটি বলেছে, কর্মকর্তারা এই পদক্ষেপের পেছনে প্রাথমিক কারণ হিসেবে ভারতীয় বাজারে পেঁয়াজ এবং আলুর ক্রমবর্ধমান দাম এবং রপ্তানি নিরুৎসাহিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত উল্লেখ করেছে। হাসিনাকে রেখেই এগোবে ভারত, এটি দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকছেন, এটি মেনে নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় দেশটি। ভারত মনে করে দেশটিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্ক এগিয়ে নেয়ার পথে প্রভাব ফেলবে না। গতকাল সোমবার ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমন বার্তা দিলেন বাংলাদেশকে। বিক্রম মিস্ত্রি একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তার সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্য দেশের কথা বলাটা সরকার গ্রহণ করছে না। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক সভায় যোগ দিতে বিক্রম মিস্ত্রি গতকাল ঢাকায় আসেন। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর এটি দেশটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, দুই দেশের ভিসা কমিয়ে দেয়া সহ দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিরতার মধ্যে সফরটি অনুষ্ঠিত হয়। এফওসিতে অংশ নেওয়া ছাড়াও বিক্রম মিস্ত্রি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সব বৈঠকেই দ্বিপক্ষীয় সম্পর্কের অস্থিরতা কাটানোর উপর জোর দেয় বাংলাদেশ ও ভারত। তবে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের মন্তব্য করায় সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ কমেনি। বিক্রম মিস্ত্রি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। বিক্রমকে মোহাম্মদ ইউনুস বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে। এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য প্রয়োজন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লোকজন উদ্বিগ্ন, কারণ তিনি সেখান থেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এটি উত্তেজনা সৃষ্টি করছে। ইউনুস বন্যা এবং পানি ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য তার উদ্যোগে ভারতকে সাড়া দেওয়ার আহ্বান জানান। বিক্রম মিস্ত্রি দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদারে সম্মিলিত ও সমন্বিত চেষ্টায় ভারতের আগ্রহের কথা প্রধান উপদেষ্টাকে জানান। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটি উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটিকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের বর্ণনা এবং ভারত সরকারের ধারণা ভিন্ন এমনটি দাবি করে বিক্রম মিস্ত্রি বলেন, ভারত সরকার ইউনুসের সরকারের সাফল্য কামনা করে। বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, এটি ভুল ধারণা উল্লেখ করে বিক্রম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সবার জন্য। যে বর্ডার খুলে দেওয়ার দরকার কি? বাংলাদেশের ভিসা নিয়ে আপনি আর শুভেন্দু একটু যদি ক্ষমতা থাকে চট্টগ্রাম ঘুরে চলে আসুন, তাহলেই তো হবে। আমি টি রাজাকে অনুরোধ করব, আপনি আর শুভেন্দু অধিকারী ফুল ফ্যামিলি প্যাকেজে, আপনি আপনার ছেলে যে কাউন্সিলর, শুভেন্দু, শুভেন্দুর বাবা, শুভেন্দুর দুই ভাই, একজন আবার সাংসদ, আপনারা ফুল ফ্যামিলি প্যাকেজে একটু চট্টগ্রামটা ঘুরে আসুন। তারপরে বোঝা যাবে কত জল, মানে কত ধানে কত চাল। এইসব গরুর গাড়ির হেডলাইট এদের করার ক্ষমতা কিছু নেই, শুধু মুখে বড় বড় বাত। আর যে টি রাজা এত বড় কথা বলছে, যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা, ভাই আগে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলো না। মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে নিজের ফুটেজ বাড়ানোর তো কোনো দরকার নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলুক। আর যদি নিজেদের বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, তাহলে একবার একটু চট্টগ্রাম ঘুরে আসুক সপরিবারে, দেখুক না বাঘ থাকে না বেড়াল হয়ে যায়, সেটা সময় বলবে। ক্ষমতা থাকলে যাক। আমি তো শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, শিশির বাবুকে সাথে নিয়ে, দিব্যেন্দু আর সৌমেন্দুকে সাথে নিয়ে, সৌমেন্দুর তো আবার লিপ বাম লাগে, 4-5টা লিপ বাম নিয়ে একটু চট্টগ্রাম ঘুরে আসুন, দেখা যাক কি হয়।
কিছু পাগল রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন, ঠিক আছে, জামা কাপড় নেই বা জামা কাপড় ছেঁড়া রাস্তায় ঘুরে বেড়ায়, পাশ দিয়ে একটা ধরুন পাবলিক বাস যাচ্ছে, হর্ন দিয়ে চলে গেল, পাবলিক বাসটাকে গালাগাল দিয়ে তেড়ে যায়। ওই শুভেন্দু হচ্ছে ওই পাগলটা, ওই পাবলিক বাস হচ্ছে কেন্দ্রীয় বিজেপি। ও নিজের মতো রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নিজের মতো চলে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। তো আমার তো সেটাই কথা যে এখানে এত উপদ্রব না করে, এত লাফালাফি না করে ও গিয়ে নরেন্দ্র মোদী সাহেবের যে অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, সেই সাউথ ব্লকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিস, তার বাইরে গিয়ে আমরণ অনশন করতে পারে, তো করতেই পারে। তো এই প্রশ্নটা করুন না যে আপনি নরেন্দ্র মোদী আর অমিত শাহ আপনার দলেরই নেতা, আপনি তো অমিত শাহর পা ধরেই গেছেন বিজেপিতে। অমিত শাহ নরেন্দ্র মোদী দুজনেরই অফিস পার্লামেন্টের সাউথ ব্লকে, এখন পার্লামেন্ট চলছে, তাদের দুজনকে ওখানেই পাওয়া যাবে। তো তার বাইরে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, শঙ্কুদেব পান্ডা, আরো যে কটা আছে আর কি ওর বানর সেনা, তাদের নিয়ে ওখানে গিয়ে আমরণ অনশন করতে পারে। তো বাংলাদেশ নিয়ে বলুন, হিন্দুদের মারা হচ্ছে বলুন, বলছেন না কেন? এখানে লাফিয়ে কি হবে আমি তো বুঝতে পারছি না। তাহলে মানে এখন কি নরেন্দ্র মোদী শুভেন্দুদের কথা শুনছেন না, মানে বিজেপি আমি তো নরেন্দ্র মোদী শুনছেন কিনা আমি কেন মন্তব্য করবো, বাট আমি যেটুকু শুনেছি বা দিল্লির সাংবাদিকদের এতদিন দলের মুখপাত্র থাকার জন্য পরিচয় হয়ে যায় না, আমি তো যেহেতু জাতীয় মুখপাত্র দলের সঙ্গে পরিচয় হয়ে যায়, তো দিল্লির সাংবাদিকদের থেকে আমি একটা সূত্র মারফত খবর পেয়েছি যে শুভেন্দু অধিকারী নাকি বাংলাদেশকে কেন্দ্র করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দেখা করার জন্য 7 বার সময় চেয়েছে। অমিত শাহ দেয়নি সময় ওকে, কারণ অমিত শাহ বুঝে গেছে এটা কেন্দ্রের ব্যাপার, বিদেশ মন্ত্রকের ব্যাপার। আজকে ভারতবর্ষের বিদেশ সচিব গেছে, একটা কেন্দ্র সিদ্ধান্ত নেবে, সেখানে বেফালতু ওকে ডেকে কি দরকার, ওর ওর সাইড দুটো ছবি তুলে এখন তো কোনো দরকার নেই, ওকে ছেড়ে ফেলে দিয়েছে। আমি তো সূত্র মারফত তাই শুনেছি। গতকালকে থেকে এই ছবিটার সাথে সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিয়েছে। যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন, আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য, আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা, হতেই পারে না যে শেষ বয়সে আয়সা তিনি ইমান আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ভারতের গণমাধ্যমগুলো, ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরও কয়েক গুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন। দর্শক, শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে, কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না। এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে, যে একটা ছবি যেটা আপনার স্ক্রিনের এক অংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে। এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি। শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন, সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এখন হুট করে এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে, মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে। তো আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা, তারা কি বলছে। ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা, আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক আঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ, জামাত, বিএনপি বা অন্যান্য যারা, তারা এই কাজটা করছেন। হায়রে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হায়রে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু, এবং কি নানান ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে, মুদিরে এই করছে সেই করছে। আচ্ছা, তো এই ছবিটির ফ্যাক্ট চেক নিয়ে এই লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা বেসিক্যালি এডিট করা। এই ছবিটি, মূল ছবিটি হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসের। তো এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে, ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন। সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত, আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক এঁকে দিয়েছিলেন। সেই তিলক আঁকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে। আপনার বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে 2022 সালের 14 সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর একটি পোস্ট পাওয়া যায়। এএনআই এর পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা, যেটা আমি আপনাদের সামনে তুলে এনেছি। সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সরাইয়া সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন, আবার অনেকে বিশ্বাস করছেন না। তবে এটা মনে রাখেন, এত আবার হয়তো একটা মানুষ হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করে দিন শেষে এসে আশ্রয়ের জন্য, এমনি তিনি আশ্রয় পাচ্ছেন, রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, খাবার খাচ্ছেন, ইভেন ভারত থেকে বসে সারা পৃথিবীতে রাজনীতি করার সুযোগ সুবিধা পাচ্ছেন। তো সেইখানে তিনি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবেন? এই ধরনের প্রচার প্রপাগান্ডাগুলা যারা করেন, যারা শেয়ার টেয়ার করেন, ছড়ান,
নিজেদেরই ওজন নষ্ট। কেন ভারত সরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে কথোপকথন শুরু হলেও সেটা কোথাও একটা গিয়ে কূটনৈতিক জাঁতাকলের মধ্যে পড়ে যাচ্ছে এবং আলটিমেটলি দিল্লি থেকে যে বার্তা ঢাকায় পৌঁছানোর কথা বা ঢাকা থেকে যে বার্তা দিল্লিতে পৌঁছানোর কথা সেটা কোথাও একটা মাঝপথে হারিয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে যেটা তৈরি হচ্ছে আসলে একটা সুসম্পর্কের বদলে সেটা হলো ডিপ্লোম্যাটিক নাইটমেয়ার। দেখুন, কোনো একটি দেশে যদি একটা নতুন সরকার আসে, বিশেষ করে সেটা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয় বা কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়, তাহলে দুটো লেয়ারে তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ হয়ে থাকে। প্রথমটা হচ্ছে যে একটা ওপর লৌকিকতা, যেখানে নতুন যে সরকার এসেছে সেই সরকারকে আমাদের সরকারের তরফ থেকে অভিনন্দন জানানো হয়, শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। আমাদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাই হোক না কেন তাকে শুভেচ্ছা জানান, তার সঙ্গে ফোনে একটা কথোপকথন হয়। যদিও এটা একেবারেই ওই শুভেচ্ছা বার্তার কথোপকথন, এখানে খুব ডিটেলসে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে আলোচনা এগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না। এই গেল ফার্স্ট লেয়ার। এরপর যখন সেকেন্ড লেয়ারের কূটনৈতিক যোগাযোগ, সেখানে কি হয়, দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথাবার্তা হয়, দুটি দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এগোয়, কি ধরনের চুক্তি এর আগে হয়েছে, এর পরে কি হতে পারে, এর আগের যে সরকার ছিল সেই আমলে কি কি কথা বলা হয়েছে, কোনগুলো বাস্তবায়িত করা যায়নি, এবার কোনগুলো করা যেতে পারে, নতুন যে সরকার তারা কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছেন, কি ধরনের সম্পর্কে তারা যেতে চাইছেন, নতুন কোনো ডিল তারা কি করতে চাইছেন, এসব নিয়ে কথাবার্তা হয়। তারপরে যেটা দেখা যায় 2-4 মাস পরে আমাদের দেশের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন বা সচিব রয়েছেন তিনি ওই দেশে গিয়ে একই পদে ওই দেশে যে মানুষটি রয়েছেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা বলেন, তাকেও আমন্ত্রণ জানিয়ে আসে এবং তার কিছুদিন পরে তিনিও আবার আমাদের দেশে আসেন। বা উল্টোটা হতে পারে, প্রথমে ওই দেশ থেকে কেউ আসলেন, আমন্ত্রণ জানিয়ে গেলেন, তারপর আমাদের দেশ থেকে কেউ একজন গিয়ে সেখানে দেখা করলেন। এইভাবে আলোচনা এগোয়, এইভাবে একটা সুদৃঢ় বন্ধুত্বের পথ তৈরি হয়। যখনই এই বিষয়টা সামনে তুলে ধরা হচ্ছে যে বর্তমানে যা ঘটনা ঘটছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেখানে ভারতের তরফ থেকে একটা মন্তব্য করা হচ্ছে বা একটা বিবৃতি সামনে রাখা হচ্ছে, তার পাল্টা বাংলাদেশের তরফ থেকে আবার একটা বিবৃতি সামনে আসছে এবং এর মাধ্যমে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হচ্ছে, সমাধানের কোনো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কেন হচ্ছে? এবার রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের সামনে এই প্রশ্ন যখনই উঠে আসছে, প্রথমেই তারা যেটাকে পয়েন্ট আউট করছেন সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার রয়েছে সেটি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, সেটি একটি অন্তর্বর্তী সরকার। একটি আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং আপাতত এই সরকার দায়িত্বে রয়েছে, দায়িত্ব সামলাচ্ছে। এই সরকার হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা কিন্তু নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকার। এবার এই রকম একটি সরকারের সঙ্গে যে কোনো দেশের নির্বাচিত সরকার যদি আলোচনায় বসে, সেখান থেকে যদি কোনো ডিল হয়, কোনো এমওইউ, কোনো মৌখিক চুক্তি, মৌখিক প্রতিশ্রুতি, কোনো কিছু যদি হয়, পরবর্তীকালে বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে, যারা নির্বাচিত হবেন তারা সেই ডিল, চুক্তি, এমওইউ সেগুলোকে মান্যতা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারা এসে বলতেই পারেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা নির্বাচিত ছিল না, সেইভাবে লেজিটিমেট নয়, কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে আপনারা ডিল করেছেন, তাহলে এই ডিলের কোনো সারবত্তা নেই, এটা দাঁড়াচ্ছে না, সেটা নির্বাচিত সরকার এসে কিন্তু বলতেই পারে। তাহলে এইটা প্রথম একটা বাধার জায়গা তৈরি করছে যে কোনো দেশের লেজিটিমেট সরকারের ক্ষেত্রে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা কোনো চুক্তি করার ক্ষেত্রে। এবার পরের প্রশ্নটাই তাহলে উঠে আসে যে বাংলাদেশের নির্বাচন কবে হবে? দেখুন, বাংলাদেশের নির্বাচন কবে হবে সেই গোলপোস্টটাও ক্রমাগত সরে যাচ্ছে। একবার বলা হচ্ছে যে আমরা এখন আগে সংস্কারের পথে এগোবো, তারপর বলা হচ্ছে যে ঠিক আছে সংস্কার না চেয়ে যদি আগে তোমরা নির্বাচন চাও তাহলে তাই করা হবে। আবার অন্যদিকে বলা হচ্ছে যে ঠিক আছে আমরা অপেক্ষা করবো জাতীয় ঐক্যের জন্য। আবার কখনো বলা হচ্ছে চিরদিনের জন্য কিন্তু কেউ অপেক্ষা করে বসে থাকতে পারেন না কোনো জিনিসের জন্য, এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এবার এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছেন, অন্তর্বর্তী সরকারের মাথায় যারা রয়েছেন, প্রধান উপদেষ্টা বলুন বা বাকিরা যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে, তাদের কিন্তু সেইভাবে রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তারা বর্তমানে এই ক্ষমতায় জায়গাগুলো যেগুলো সেখানে বসেছেন, এবং এটা শুনতে খুবই ভালো লাগে যে একদম আদর্শের জায়গা থেকে, খুব সুন্দর স্বচ্ছতার জায়গা থেকে এত শিক্ষিত মানুষজনকে বসানো হয়েছে, কিন্তু তাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু নেই। একটা দেশ চালানোর মতো অভিজ্ঞতা, প্রশাসনের অভিজ্ঞতা তাদের কিন্তু নেই। একটা গোটা দেশের দায়িত্ব যারা সামলাচ্ছেন, দেশের ভেতর বাইরে যাদের সামলাতে হচ্ছে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে যাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের কিন্তু একটা পলিটিক্যাল উইল দরকার। সেই রাজনৈতিক যে অভিজ্ঞতা সেটা কিন্তু তাদের নেই। ইট ইজ ভেরি রোম্যান্টিক টু রাইট সামথিং anew, but you have to remember that all the best romances are tragedies. এই কথাটা কিন্তু ভুললে চলবে না। আগেই বললাম এটা শুনতে খুব ভালো লাগে, একটা স্বচ্ছতা, একটা সুন্দর আদর্শের জায়গা, শিক্ষিত মানুষজন, সবটাই শুনতে ভালো লাগে, কিন্তু এগুলো 100% কারুর পক্ষে ধরে রাখা সম্ভব হয় না। সেখানে কোথাও একটা গিয়ে আপোষের সঙ্গে আপনাকে সাফল্য নিয়ে আসতে হয়। সাফল্য নিয়ে আসতে গেলে সেই আপোষের জায়গাটা আনতেই হবে, বিশেষ করে একটা সরকার, প্রশাসন, কূটনীতি, অর্থনীতি, এই সমস্ত ক্ষেত্রে। এবার আপোষ আপনি কতটা করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করছে। ভাবুন, একজন যিনি উপদেষ্টা, তাকে শুধুমাত্র দেশের ভেতরেরটা নয়, দেশের বাইরে অন্য দেশের সঙ্গে অর্থনীতি নিয়ে বলুন, কূটনীতি নিয়ে বলুন, কি ধরনের আলোচনা হবে, কি বলতে হবে, কি বলতে হবে না, সেই সমস্ত কিছু তাদের ঠিক করতে হবে। এক্ষেত্রে যাদের সেই ধরনের অভিজ্ঞতা নেই, তাদের উপরে অভিজ্ঞতার যে আশাটা আরোপ করা হচ্ছে সেটাও কিন্তু ঠিক নয়, সেটাও তাদের জন্য আনফেয়ার।
এবার অগস্ট মাসে যখন শেখ হাসিনার সরকারের পতন হয় তারপরেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তখনই এই প্রশ্নটা উঠেছিল যে নির্বাচন কবে হবে। এবার আমরা জানি যে কোনো নির্বাচিত সরকারের মেয়াদ থাকে 5 বছর, কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনূসের সরকার অন্তর্বর্তী সরকার, নির্বাচিত নয়, তাই ডক্টর ইউনূস জানিয়েছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 4 বছরের কম, কিন্তু এক্স্যাক্টলি কতদিন মেয়াদ হবে সেই নিয়ে কিন্তু তিনি কোনো বার্তা সামনে রাখেননি। এবার যত সময় এগোবে তাদের কিন্তু এই পলিটিক্যাল উইলটার প্রয়োজন হবে, সেটা দেশের ভেতরের সংস্কারের জন্যই বলুন বা কূটনীতি পররাষ্ট্রনীতির জন্যই বলুন বা অর্থনীতির জন্যই বলুন। দেখুন, শেখ হাসিনা খুবই খারাপ প্রশাসক ছিলেন, বাংলাদেশের মানুষের অভিযোগ তার বিরুদ্ধে প্রচুর রয়েছে, কিন্তু যেহেতু তিনি একজন পলিটিক্যাল পার্সন ছিলেন অনেক কিছুই কিন্তু তিনি দমিয়ে রাখতে পেরেছিলেন দেশের ভেতরে। যেমন ধরুন বিভিন্ন যে ফ্র্যাকশনগুলো রয়েছে, ধরুন চীনপন্থী বা পাকিস্তানপন্থী বা ভারতপন্থী বা বিভাজনের রাজনীতি যারা করতে চান, এই ধরনের যে সমস্ত মানুষজন রয়েছেন বা মৌলবাদী শক্তি, সেগুলোকে তিনি দমিয়ে রাখতে পেরেছিলেন, যেভাবেই হোক, ভয় দেখিয়ে হোক, নেগোসিয়েশন করে হোক, পেরেছিলেন। এখন কিন্তু সেই সমস্ত কিছু মাথাচাড়া দিয়ে উঠছে, তারাও এতদিন অপেক্ষা করে বসেছিলেন। তো দেশের ভেতরেও যদি একটা স্থিতিশীল জায়গা তৈরি করতে হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের এই প্রত্যেকটি ফ্র্যাকশনের সঙ্গে আলোচনার টেবিলে আসতে হবে, নেগোসিয়েশনের জায়গায় আসতে হবে। আবার বাইরের দেশের সঙ্গেও সেই নেগোসিয়েশনের টেবিল, আলোচনার টেবিলে তাদের বসতে হবে এবং এর জন্য পলিটিক্যাল উইল দরকার। তারই সঙ্গে মাথায় রাখতে হবে বাংলাদেশের এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে যে তিনি 1.5 দশক ধরে বাংলাদেশে দুরন্ত দুর্নীতি করে গেছেন। যদি আমরা ধরে নিই তার মধ্যে 10% সত্যি, তাহলেও বাংলাদেশের এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশকে অন্যান্য দেশের সঙ্গে হাত মেলাতে হবে তাদের অর্থনীতির উন্নতি ঘটানোর জন্য। এবার সেটার ক্ষেত্রেও আপনার একটা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, পলিটিক্যাল উইলের দরকার রয়েছে। এবার সেখানে যদি দেখা যায় এই হাত মেলানোর রাস্তাটা পাকিস্তান হয়ে চীনের দিকে যাচ্ছে তাহলে কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে। আবার আপনারা জানেন যে আমেরিকায় প্রেসিডেন্ট হয়ে আবার ফিরে আসছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি শপথ নিতে চলেছেন। এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি সম্পর্ক সেটাও সকলের জানা। আবার আমেরিকার যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সম্পর্ক কিরকম সেটাও কিন্তু আলাদা করে বলার দরকার নেই। এবং অবশ্যই ভারত বাংলাদেশের মধ্যে কথোপকথনের সাফল্য না আসার পেছনে একটা বড় কারণ শেখ হাসিনা। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে এতদিন ক্ষমতায় ছিলেন, সেখানে তিনি প্রচুর অত্যাচার করেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে। এবার বাংলাদেশের জনগণ, যার মধ্যে সিংহভাগ তরুণ তরুণী রয়েছেন, তারা তাদের জীবনের একটা দীর্ঘ সময় ধরে শুধুমাত্র শেখ হাসিনার শাসনটাই দেখেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের প্রচুর অভিযোগ রয়েছে, একটা আন্দোলন করে তারা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন, সরকারের পতন ঘটিয়েছেন। এবার সেই শেখ হাসিনা এখন কোথায় গিয়ে রয়েছেন? ভারতে গিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষজন ভারতকে কিভাবে দেখবেন, শেখ হাসিনার ভারতে থাকাটাকে কিভাবে দেখবেন, সেটা একটা বিরাট বড় বিষয়। তার থেকেও বড় বিষয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মাথারা এই মুহূর্তে এই গোটা বিষয়কে নিয়ে ভারতকে তাদের দেশের সাধারণ মানুষকে কিভাবে দেখাবেন। এই মুহূর্তে যদি মাথায় রাখতে হয় যে নির্বাচন সামনেই আসবে এবং সেই নির্বাচনী সাফল্যকে মাথায় রেখে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা এবং তার মাধ্যমে ভারতেরও বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা, ভারত বিদ্বেষী মনোভাব যেটা হয়ে রয়েছে সেটাকে আরো লালন পালন করে বড় করা, এটা অত্যন্ত সহজ একটা বিষয়। এবার এইভাবে দেখিয়ে কারা কিভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন, কিভাবে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবেন, নির্বাচনী সাফল্য লাভের চেষ্টা করবেন, সেটা তো অবশ্যই দেখার বিষয়। তারই সঙ্গে বলতে হয়, শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন কিন্তু মনে করা হয়েছিল যে শেখ হাসিনা ভারতে বেশি দিন থাকবেন না, এখান থেকে তিনি অন্য কোনো দেশে চলে যাবেন, কিন্তু সেটা হয়নি, তিনি ভারতেই রয়ে গেছেন এবং বিভিন্ন সময় দেখা গেছে যে তিনি রাজনৈতিকভাবে আবারও সক্রিয় হওয়ার বিভিন্ন রকম প্রচেষ্টা করছেন। এগুলোও কিন্তু ভারত বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা তৈরি করেছে। এখন অবশ্যই এখানেও দেখার বিষয় যে এই নিয়ে ভারতের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ দেখতে পাওয়া যায় কিনা। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার ফলে এখনো পর্যন্ত ভারতের আতিথেয়তায় তিনি রয়েছেন, এটা যেমন ঠিক কথা, তেমনি এর মাধ্যমে ভারত বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের উপরেও যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে সেটাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা পর্যবেক্ষকরা বারবারই মনে করিয়ে দিচ্ছেন। একদম শেষে বলতে হয়, দুটি দেশের মধ্যে সমস্যা রয়েছে, প্রতিকূলতা রয়েছে, কিন্তু দুটি দেশের স্বার্থে, সেখানকার সাধারণ মানুষের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, সংখ্যালঘুদের সুরক্ষার স্বার্থে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ফেয়ার ট্রায়ালের স্বার্থে, পর্যাপ্ত আইনি সহায়তা যাতে তিনি পান সেই স্বার্থে, মানবাধিকারের স্বার্থে এবং সবথেকে বড় কথা দেশের আগামী প্রজন্মের স্বার্থে এই সমস্যা বা প্রতিকূলতা দূর করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় নাকি এই জটিলতাকে আরো জটিল করা হয়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।